আসসালামু আলাইকুম সবাইকে শুভ খ্রিস্টীয় নববর্ষ 2025 সালের জন্য অসংখ্য শুভেচ্ছা। প্রথমেই বলে নিতে হয় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ এতদিন আমি ভিডিও দিতে পারিনি। তবে এটার কারণ ছিল যে আমার ব্যক্তিগত জীবনের কিছু কাজের মধ্যে আমি জড়ায় ছিলাম, সো এই কারণে ভিডিওটা দেওয়া হয়নি। তো আজকে আমরা হারুকি মুরাকামির বিখ্যাত উপন্যাস নরওয়েজিয়ান উডের পার্ট 2টা পড়ব। তো তার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখা উচিত যে পার্ট 1-এর ইন্ট্রোডাকশন পর্বে আমি বলছিলাম যে এই উপন্যাসে যৌনতার কিছু পার্ট আছে। তো যারা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক তাদের জন্য আমার অনুরোধ তারা যেন ভিডিওটা না দেখে, এবং এই ভিডিওতে হচ্ছে আমি সেন্সর করতে পারবো না ওই বিশেষ পার্টগুলো, কারণ পাঠ করার একটা ফ্লো এখানে নষ্ট হয়ে যায়। তো যেহেতু আমি ডিসক্লেমার দিয়ে দিছি, এখন যদি কেউ স্বইচ্ছায় ওই অংশগুলা শুনে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন, তো আমি কিন্তু দায়ী থাকবো না। তো বেশি বিলম্ব না করে শুরু করা যাক আজকের পর্ব। সে অনেক বছর আগের কথা, অন্তত বছর কুড়ি তো হবেই। গল্পে যেমন হয়, এক দেশে এক রাজা ছিল। টোকিও শহরে ছিল একজন আমি, তার নাম তরু ওয়াতানাবে। বয়স তখন 18। নাওকো নামে একটা মেয়ের সে প্রেমে পড়ে গেল। আমি একটা ডরমিটরিতে থাকতাম। মফস্বল জীবন পার করে প্রথম টোকিওতে এসেছি। এর আগে কখনো একা থাকিনি। আমার সামনে দুটো রাস্তা খোলা ছিল, একটা প্রাইভেট রুম নিয়ে একা একা থাকা, টোকিওর মতো বড় শহরে একেবারে নিজের একটা রুম। এটাই ছিল আমার প্রথম পছন্দ, কিন্তু সেটা বেশ খরচের ব্যাপার। আমি জানতাম আমার বাবা মা ইতিমধ্যে আমার জন্য অনেক খরচ করেছেন। সত্যি কথা বলতে কি, তাদের সাধ্যের বাইরেই করেছেন। আমার ম্যাট্রিকুলেশন আর প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি, বেতন, এগুলোর পিছনে তাদের বেশ ভালো পয়সা খরচ হয়ে গেছে। তাই তাদের খরচটা আর বাড়াতে চাইনি। প্রাইভেট রুমের বদলে তাই বেছে নিতে হয়েছিল একটা সাধারণ ডর্ম, যেখানে আমাকে অন্যের সঙ্গে রুম শেয়ার করে থাকতে হবে। ছেলেদের হোস্টেল টাইপের একটা ব্যাপার। স্বাদ আর সাধ্য, এই দুয়ের বিবাদ চিরদিনের। তবে এর একটা ভালো দিকও ছিল। এসব ডর্মে কিছু অতিরিক্ত সুবিধা থাকে, যেগুলো প্রাইভেট রুমগুলোতে থাকে না। নিজের খাবার নিজে তৈরি করতে হয় না। বেশ বড় একটা ডাইনিং হল আছে। খুব বেশি কিছু দরকারও আমার ছিল না। একটি শোবার জায়গা, পড়ার টেবিল আর একটি রিডিং ল্যাম্প, ব্যাস আমার জন্য এই যথেষ্ট। আমার বাবা মা আমার জন্য যে ডরমেটরিটা ঠিক করেছিল তা ছিল শহরের ঠিক মাঝখানে, একটা পাহাড়ের উপর, চারকোনা সাইজে, বেশ শক্তপোক্ত একটা কংক্রিটের দেয়াল দিয়ে ঘেরা। গেট দিয়ে ঢুকলেই আমি দেখতে পাবেন একটা লম্বা গাছ দাঁড়িয়ে আছে, জেলকোফা গাছ। লোকে বলতো গাছটার বয়স প্রায় 150 বছর। সবুজ পাতায় ছাওয়া, পাতাগুলো এত ঘন যে নিচ থেকে তাকালে উপরে আকাশটা দেখা যেত না। গাছটার ঠিক পাশ দিয়ে একটা বাঁধানো রাস্তা, সেটা ধরে একটু সামনে এগোলে আমাদের থাকার জায়গা। দুটো মুখোমুখি 3তলা বিল্ডিং, অসংখ্য জানালা। হুট করে দেখলে একটা জেলখানার মতো মনে হবে। কে জানে, আগে বোধহয় এটা জেলখানাই ছিল। এখন কয়েকদিনের জন্য অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে, আর বদলে এটাকে বানানো হয়েছে ডরমেটরি। এখানে পার্থক্য অবশ্য আছে। জেলখানার জানালায় পর্দা থাকার কথা নয়। একই রকম দেখতে ক্রিম কালারের পর্দা এখানকার প্রতিটি জানালায়। পরে বুঝেছিলাম ক্রিম কালারের একটি সুবিধা হচ্ছে রং রোদে সহজে চটে যায় না। এই জেলখানার মতো 2টি বিল্ডিং পার হয়ে পর আমার বাঁধানো রাস্তা। শেষ মাথায় একটা দোতলা বিল্ডিং, আমরা বলতাম কমন বিল্ডিং। নিচতলায় ডাইনিং হল আর গোসলের জায়গা। দোতলায় গেস্ট রুম, মিটিং রুম আর একটা ছোট্ট অডিটোরিয়াম। এগুলোর কোনো ব্যবহার আমি আমার হোস্টেল জীবনে দেখিনি। পাশেই দুটো মাঠ, একটি ফুটবলের আর একটি বেসবলের। টেনিস কোর্ট ছিল পরপর 6টা। একটা ডরমিটরিতে যা যা থাকা সম্ভব তার সবই ছিল। একমাত্র সমস্যা ছিল রাজনীতির পচা গন্ধ। যে ফাউন্ডেশন চালাতো এটাকে, সেটা বোধহয় একটু ডান ঘেঁষা। অন্তত আমি সে রকমটাই বুঝেছি। কোথায় যেন একটা লুকাঝাপা ছিল। ছাত্রদের মধ্যে ছিল লিফলেট বিলানো হতো, সেগুলো দেখলেই তাদের ডান রাজনীতির একটা আঁচ পাওয়া যেত। তাদের দাবি অনুযায়ী তারা দেশের জন্য একটা কিছু করতে চায়, এজন্য তারা এই ধরনের ডরমেটরি গড়ে তুলেছে। এখান থেকে ছাত্ররা পড়াশোনা করবে এবং একসময় দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়বে। আসলে পুরোটাই ছিল একটা লোক দেখানোর ব্যাপার। মানুষ ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য হরহামেশা এই ধরনের ভাপ্পাবাজি করে, জনস্বার্থে উন্নয়নমূলক কাজ হাতে নেয়। তাছাড়া জায়গাটা ছিল সরকারি। দেশের জন্য কিছু একটা করছি, এরকম কিছু গাল ভরা কথা বলে যদি এমন একটা চমৎকার সরকারি জায়গা দখল করা যায়, তো খারাপ কি?
অবশ্যই এগুলো নিয়ে যে আমার তেমন একটা মাথা ব্যথা ছিল এমন নয়। আমার কাজ ছিল ওখানে 2 বছর পার করা, 1968 থেকে 1970। ডানপন্থী, বামপন্থী, উগ্রপন্থী, মধ্যপন্থী, এগুলোতে আমার কিছু এসে যেত না। প্রতিদিন সকালে পতাকা উত্তোলন করা হতো, সঙ্গে অবশ্যই জাতীয় সঙ্গীত। আমি থাকতাম উত্তর দিকের বিল্ডিংয়ে। আমাদের ডরমিটরি যিনি প্রধান, তাকে আমরা বলতাম ডর্ম মাস্টার। তার উপর দায়িত্ব ছিল পতাকা তোলার। বয়স 50-এর উপরে, বেশ লম্বাটে, চোখ জুড়ে ঈগলের মতো। তাকে নিয়ে বেশ কিছু চালু গুজব ছিল। মানুষ বলতো তিনি নাকি নাকানো স্পাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করা একজন পেশাদার গোয়েন্দা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যদিও কেউই জোর দিয়ে এসব কথা বলতে পারতো না, সবই অনুমান। পতাকা উত্তোলনের সময় তার পাশে দাঁড়ানো থাকতো এখানকার এক ছাত্র। ছেলেটা ছিল অদ্ভুত। তাকে সবসময় নেভি ব্লু ইউনিফর্মে দেখা যেত। চুলগুলো ছিল ছোট করে ছাঁটা। ছেলেটার নাম জানতাম না, কোন রুমে থাকতো সেটাও জানতাম না। কমন বিল্ডিংয়ের কেউ তাকে কখনো দেখেনি বোধহয় খাওয়া বা গোসল করার প্রয়োজন তার ছিল না। মাঝে মধ্যে সন্দেহ হতো সে আসলে ছাত্র কিনা, তার নামটা পর্যন্ত কেউ জানতো না। বাধ্য হয়েই তার নাম দেওয়া হলো মিস্টার ইউনিফর্ম। সবসময় নেভি ব্লু ইউনিফর্ম পরার এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বলা যেতে পারে। প্রতিদিন ভোর 6টায় ওরা দুজন পতাকা উত্তোলন করত। গাড়িতে 6টা বাজার সঙ্গে সঙ্গে বান্দারা হাজির হয়ে যেত। পরনে সেই চিরপরিচিত ইউনিফর্ম আর চামড়ার কালো জুতো। ক্যাসেট প্লেয়ারে বাজত জাতীয় সঙ্গীত, মে আওয়ার লর্ডস রেইন। ধীরে ধীরে পতাকা রশি বেয়ে উপরের দিকে উঠত। যখন একদম চূড়ায় পৌঁছে যেত, তারা দুজন অ্যাটেনশন পজিশনে পতাকার দিকে তাকাতো। শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত, এই রুটিন কখনো পরিবর্তন হতো না। সন্ধ্যায় পতাকা নামানো হতো, তখন আবার ঠিক একই রকম কাজ করবার। শুধু পতাকাটার উপরে ওঠার বদলে নিচের দিকে নামছে। পুরোপুরি নামার পর সেটাকে বাক্সবন্দি করতো ওরা। রাতের বেলা পতাকা উঠতো না। রাতের বেলায় পতাকা কেন ওড়ে না, এটা নিয়ে আমি একটু ভেবেছি। অবশ্য বুঝে উঠতে পারিনি রাতে পতাকা উড়লে সমস্যাটা কী। এমন তো না যে দেশের মানুষ রাতে কাজ করে না। অনেকেই আছে তাদের কাজই রাতে, তারা রাতের শিফটে কাজ করে। এছাড়া নির্মাণ শ্রমিক, ট্যাক্সি ড্রাইভার, দমকলের লোকজন, বারের কর্মচারী কিংবা পাহারাদের, এদের কাজ দিনরাত বলে কিছু আছে নাকি আমি জানা নাই। আমাদের জাতীয় পতাকা কি তবে তাদের কথা বলে না, তাদের প্রতিনিধিত্ব করে না? হয়তো আমার মতো কেউ কখনো ভেবে দেখেনি। আমিও যে খুব বেশি ভাবতাম এমন না, কিন্তু প্রশ্নটা মাথায় এসেছিল। আর মাথায় যদি এসেই থাকে, প্রশ্নটা করে ফেললে দোষের কিছু নেই। জুনিয়রদের জন্য নিয়ম ছিল প্রতি রুমে 2জন করে থাকবে। তাদের জন্য কোনো সিঙ্গেল রুমের ব্যাপার ছিল না, ওটা বরাদ্দ ছিল সিনিয়রদের জন্য। ডাবল রুমগুলো ছিল 9 ফুট বাই 12 ফুট সাইজের। প্রতিটা রুমে একটা করে দরজা, জানালা আর 2টো পড়ার টেবিল। দরজা দিয়ে ঢুকলে বাঁ দিকে স্টিলের দোতলা খাট। অন্য জিনিসপত্র খুব একটা বেশি ছিল না। জামা কাপড় রাখার জন্য 2টো লকার, একটা ছোট্ট কফি টেবিল আর একটা শেলফটা দেয়ালের সঙ্গে লাগানো। তাকগুলোয় থাকতো ছেলেদের কিছু ব্যক্তিগত জিনিস, ট্রানজিস্টার রেডিও, চুল শুকানো যন্ত্র, শেভিং কিটস, পেস্ট, ব্রাশ, ইলেকট্রিক হিটার, ইনস্ট্যান্ট কফি, টি ব্যাগ, চিনি, ইনস্ট্যান্ট নুডলস আর ছোটোখাটো কিছু রান্নার পাত্র। দেয়ালে যা থাকার কথা সেগুলোই ছিল। পর্নো ম্যাগাজিনের ছেঁড়া পাতা আঠা দিয়ে সেঁটে দেওয়া, অথবা বিখ্যাত কোনো গায়িকা কিংবা নায়িকাদের পোস্টার। বলার অপেক্ষা রাখে না, তাদের দেয়ালে ওঠার যোগ্যতা শরীরের কাপড় চোপড়ের ব্যস্তানুপাতিক ছিল। পড়ার টেবিলের সঙ্গেই থাকতো একটা বুকশেলফ, সেখানে থাকতো পড়ার বই, ডিকশনারি। কেউ গল্প উপন্যাস পড়তে পছন্দ করলে 2-একটা গল্পের বই রাখতো। খুব একটা এসে কাজ চলে যায়। রুমগুলো থেকে ভয়াবহ দুর্গন্ধ বেরোতো। ছেলেদের হোস্টেলে এরকম একটা ময়লার ঝুড়িতে কমলা পচে, বিয়ারের খালি ক্যান হয়ে যায় ছাইদানি, সিগারেটের টুকরো উপচে পড়ে। এখানে সেখানে ছড়িয়ে থাকে সিগারেটের খালি প্যাকেট, চকলেটের গুঁড়ো, ছেঁড়া কাগজ, কমলার খোসা। কারো মাথায় কখনো আসে না এগুলোকে ঝাড়ু দিয়ে ময়লার ঝুড়িতে ফেলা যেতে পারে। যখন জোরে বাতাস বইতো, ঘর ভরে যেত ধুলোর মেঘে। প্রতিটা রুমের যেমন নিজস্ব কিছু বাসিন্দা ছিল, তেমনি নিজস্ব কিছু দুর্গন্ধ ছিল। ম্যাট্রেসগুলো যে মাঝে মাঝে রোদে শুকানো যেতে পারে, এ কথা কখনো কারোর মাথায় খেলতো না। এই ভয়াবহ জায়গায় কেন যে কখনো কখনো মহামারী দেখা দেয়নি, সেটাই একটা অবাক করা ব্যাপার। সেই তুলনায় আমার রুমটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা হাসপাতালের মর্গের মতো। মেঝে বা জানালা
কোথাও কোনো দাগ লেগে নেই। সপ্তাহে একবার ম্যাট্রেসগুলো রোদে দেওয়া হতো। পেন্সিল বা কলম এখানে সেখানে পড়ে থাকতো না, কলমদানিতে সাজানো থাকতো। মাঝে মধ্যে জানালার পর্দা পর্যন্ত ধোয়া হতো। অন্যরা দেখে অবাক হয়ে যেত। জানালার পর্দা যে একটা ধোয়ার মতো জিনিস, এই বিষয়টা আমারই প্রথম আবিষ্কার করেছিলাম। আমরা না বলে, বরং বলা ভালো, আমার রুমমেট আবিষ্কার করেছিল। ওর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বাতিক ছিল, সূচিবায়ুগ্রস্ত বলা যেতে পারে। ডর্বের অন্য ছেলেরা মনে করতো ওর মাথায় কোনো সমস্যা আছে। আড়ালে ওকে নাৎসি বলতো। নাম দিয়েছিল স্টর্ম ট্রুপার। অন্য রুমগুলোর মতো আমাদের দেয়ালে মেয়েদের কোনো ছবি ছিল না। আমি একবার একটা নোট পোস্টার লাগিয়েছিলাম, কিন্তু স্টর্ম ট্রুপার সেটাকে নামিয়ে ফেলে। সে গম্ভীর হয়ে বলেছিল, এইসব ছবি কখনো লাগাবে না ওয়াতানাবে, এগুলা খারাপ, বাজে ছেলেরা এসব লাগায়। সুতরাং আমার ভালো ছেলে হয়ে গেলাম। নগ্ন নারীর বদলে আমস্টারডামের ক্যানেলের একটা ছবি লাগালাম দেয়ালে। অবশ্য এমন না যে নগ্ন নারীর ছবি লাগাতে না পেরে আমার ভীষণ মন খারাপ হয়েছিল। নারী দেহের ভাঁজ দেখার বদলে আমস্টারডাম ক্যানেল দেখতে আমার খুব বেশি আপত্তি ছিল না। হুট করে যদি কেউ আমাদের রুমে আসতো, দেয়ালের ছবিটা দেখে অবাক হয়ে বলতো, এটা কী জিনিস ওয়াতানাবে? বলতাম, ও এটা এটা খুব মজার একটা জিনিস, এটার নাম আমস্টারডাম ক্যানেল। সেটা বুঝলাম, কিন্তু এটা লাগানো কেন এখানে? এটা দেখে আমার রুমমেট এক ধরনের যৌন উত্তেজনা বোধ করে। ওর মাস্টারবেশনের সময় খুব উত্তেজক কিছু একটা দরকার হয়। আমি কথাটাকে ফাজলামি করে বলেছিলাম, কিন্তু আবিষ্কার করলাম সবাই এটা বিশ্বাস করতে শুরু করেছে। সবাই যেহেতু বিশ্বাস করছে, তো আমার বিশ্বাস করতে অসুবিধা কোথায়? একসময় আমি নিজেও বিশ্বাস করা শুরু করলাম। সবাই আমার প্রতি বেশ সহানুভূতিশীল হয়ে পড়ল। স্টর্ম ট্রুপারের মতো একটা অদ্ভুত রুমমেটের সঙ্গে আমি থাকছি, এটা সহানুভূতি পাওয়ার মতো একটা বিষয় ছিল। যদিও আমার আসলে খারাপ ছিলাম না। আমার নিজের জিনিসপত্রগুলো পরিষ্কার রাখলে ও আমাকে কখনো বিরক্ত করতো না। ওকে রুমমেট হিসেবে পেয়ে বরং আমার জীবন অনেক সহজ হয়ে গিয়েছিল। ও নিজের সব কিছু চকচকে রাখতো। এরপর রুমের কমন জিনিস যেসব আছে সেগুলা নিজ দায়িত্বে পরিষ্কার করতো। জানালার পর্দা ধোয়া, ম্যাট্রেস রোদে দেওয়া, ময়লা ফেলা, এ কাজগুলো কখনো আমাকে হাত দিতে হয়নি। মাঝে মধ্যে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকতাম, তখন গোসল করতে ভুলে যেতাম। স্টর্ম ট্রুপার তখন আমাদের মনে করিয়ে দিত গোসলের কথা। এমনকি নাকের লোম যে বড় হয়ে গেছে, ওটা ছেঁটে ফেলতে হবে, এই মহাগুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি ওর কাছ থেকে নিয়মিত পেতাম। একটা বিরক্তিকর বিষয় অবশ্য ছিল। ধরা যাক ঘরের মধ্যে একটা পোকা দেখলো, ও কী করতো? স্প্রে করে পুরো ঘর ভাসিয়ে দিত। সেই ভয়াবহ কীটনাশকের গন্ধ সহ্য না করতে পেরে আমাকে মাঝে মধ্যে অন্য কারো রুমে আশ্রয় নিতে হতো। স্টর্ম ট্রুপার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তো। ওর বিষয় ছিল জিওগ্রাফি। প্রথম যেদিন আমি রুমে এলাম, দেখলাম টেবিলে ঝুঁকে কিছু একটা পড়ছে। আমি কাছে এগিয়ে গেলাম, আলাপ জমানোর জন্য বললাম, কী পড়ছো? ও বলল, মানচিত্র। এই মানচিত্র কথাটা বলতে গিয়ে মা 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 করলো, একবার উচ্চারণ করতে পারলো না। তোতলানো বেশ, কিছু একটা বলতে হয়। বললাম, তোমার মানচিত্র দেখতে খুব ভালো লাগে? ও বলল, খুব। আমি যখন পাশ করে বের হব, তখন আমি এগুলো নিয়ে কাজ করব। আশা করি জিওগ্রাফিক্যাল সার্ভে টাইপ কোনো একটা চাকরি পেয়ে যাব আমি। মানুষের কত বিচিত্র স্বপ্ন থাকতে পারে, এটা ভেবে সেদিন আমি অবাক হয়েছিলাম। পরে মনে হলো, না, ঠিকই আছে। সমাজে এমন কিছু মানুষ নিশ্চয়ই দরকার, যারা মানচিত্র ভালোবাসবে, জিওগ্রাফিক্যাল সার্ভে করতে চাইবে, অথচ মানচিত্র শব্দটা উচ্চারণ করতে গিয়ে প্রতিবাদ তুতলাবে। ও আমাকে জিজ্ঞেস করলো, তুমি কী নিয়ে পড়াশোনা করো? বললাম, নাট্যতত্ত্ব। তুমি নাটক করো? না, আমার পড়াশোনায় নাটক করাটা তেমন জরুরি না। আমার কাজ নাটকগুলো বই থেকে পড়া আর সেটি নিয়ে গবেষণা করা। রেসিন, ইউনেস্কো, শেক্সপিয়ার, এদের নাটকের উপর পেপার তৈরি করা। শেক্সপিয়ারের নাম শুনেছি। শেক্সপিয়ার ছাড়া বাকিদের ব্যাপারে আমিও যে বেশ কিছু জানি এমন নয়। ক্লাসের লেকচারের শিটে এদের নাম দেখেছি। একটু একটু করে জানবো হয়তো একদিন। তুমি নাটক পছন্দ করো? খুব একটা না। আমার উত্তর শুনেও পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। মানুষ বিভ্রান্ত হলে হয়তো তার তোতলামি বেড়ে যায়। স্টর্ম ট্রুপার তোতলাতে কিছু একটা বলতে চাইল, কিন্তু সেটা আমার কাছে পরিষ্কার হলো না। আমি নিজে বললাম, আসলে আমাকে পড়াশোনা করতে হবে, ডিগ্রিটা আমাকে দরকার, কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে পড়তে হবে, তাই নাট্যতত্ত্ব বেছে নেওয়া। এর বদলে আমি অন্য যে কোনো কিছু বেছে নিতে পারতাম। কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি আমার রাগ বা অনুরাগ নেই। ও আরও অবাক হলো, বলল, বুঝলাম না। আমার মামা মানচিত্র দেখতে ভালো লাগে, তাই আমি এটা নিয়ে পড়াশোনা করছি। আমার বাবা মা এটার খরচ দিচ্ছেন, কিন্তু তুমি নাটক খুব একটা পছন্দ করো না, কিন্তু নাট্যতত্ত্ব নিয়ে পড়ছো। তুমি আসলেই কিছু বুঝতে পারছি না।
ওর চেহারা দেখে বোঝা যাচ্ছিল আসলে বেশ কঠিন একটা ধাঁধায় পড়ে গেছে। অবশ্য ওর না বোঝার পিছনে অনেকগুলো যুক্তি আছে। আমি নিজেই কি ছাই বুঝি। বোঝাবুঝির চেষ্টা বাদ দিয়ে একটা লটারি করলাম। লটারিতে ও পেল উপরের খাট আর আমি নিচেরটা। সিঁড়ি দিয়ে উপরের খাটে উঠে গেল বিভ্রান্ত দৃষ্টিতে। স্টর্ম ট্রুপারের চলাফেরা, কথাবার্তা, পোশাক আশাকে একটা ডান ঘেঁষা ব্যাপার ছিল। ও ছিল লম্বা, চুলগুলো ছোট করে ছাঁটা। একই ধরনের বেশ কিছু কাপড় ছিল ওর। সাদা শার্ট, কালো প্যান্ট, কালো জুতা, নেভি ব্লু সোয়েটার এগুলা পরতো। ক্লাসে যাওয়ার সময় একটা কালো ব্রিফকেস হাতে নিত। শরীরে জ্যাকেট চাপাতো। সেটাও দেখতো ইউনিফর্মের মতোই। ডর্মের অন্য ছিল না যে ওকে স্টর্ম ট্রুপার ডাকতো, তার পিছনে এই ডানপন্থী বেশভূষা কিছুটা হলেও দায়ী ছিল। যদিও রাজনীতি নিয়ে ওর কোনো আগ্রহ ছিল না, জনস্বার্থে করা যেতে পারে এমন যে কোনো কাজ থেকে সে সবসময় 100 হাত দূরে থাকতো। জামা কাপড়ের রুচি নিয়ে ওর নিজের মধ্যে একটু একটু সন্দেহ ছিল। কোনটা ভালো পোশাক বা কোনটা খারাপ পোশাক, কোনটা পরলে তাকে ভালো দেখাবে সেটা ঠিক বুঝে উঠতে পারতো না। তাই একই রকমের ইউনিফর্ম টাইপের পোশাক পরতো। ওর একমাত্র আগ্রহ ছিল ভূগোল। উপকূলবর্তী অঞ্চলে ভৌগোলিক কী পরিবর্তন ঘটছে কিংবা কোথায় নতুন রেল লাইন বসানো হচ্ছে এগুলো নিয়েও ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে পারতো। একসময়ও থামতো, কিন্তু ততক্ষণে শ্রোতা ঘুমিয়ে গেছে। নিয়ম করে ভোর 6টায় ওর ঘুম ভাঙত। একদিকে জাতীয় সঙ্গীত বাজছে আর আরেকদিকে স্টর্ম ট্রুপার ঘুম থেকে উঠছে। তারপর হাত মুখ ধোয়ার পালা। প্রতিটা দাঁত একটা একটা করে পরিষ্কার করতো। দাঁতগুলো আমার আশেপাশে আনাচে কানাচে উপরে নিচে কোথাও ময়লা থাকবে তার কোনো সুযোগ ছিল না। তারপর শুরু হতো ব্যায়াম। এই সময় রেডিও চলতো। আমার ছিল দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস। রাতে পড়তে পড়তে একটু দেরি করে ঘুমাতাম, তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হতো। ও যখন ব্যায়াম শুরু করতো আমি তখন গভীর ঘুমে। আমার ঘুম ভাঙতো লাফালাফির শব্দ শুনে। ওর ব্যায়ামের মধ্যে লাফালাফি ব্যাপারটা কী করে এলো সে ব্যাপারে আমি নিশ্চিত না, কিন্তু এমন সব লাফ দিত যে রুমের সব কিছু ভয়ঙ্করভাবে কেঁপে উঠত, এমনকি স্টিলের দোতলা খাটটি পর্যন্ত। প্রথম 3 দিন নাক মুখ বুজে সহ্য করলাম। কাউকে বকাঝোকা করতে হলে ন্যূনতম একটা ঘনিষ্ঠতা প্রয়োজন। 3 দিনের মাথায় সে ধরনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল। সুতরাং চতুর্থ দিন আর এই লাফালাফি হজম করার কোনো কারণ খুঁজে পেলাম না। বললাম, রুমের মধ্যে এইসব হাজিবাজি চলবে না, ছাদে গিয়ে লাফাও। ছাদে গিয়ে লাফালাফি করতে ইচ্ছা না করলে অন্য কোথাও যাও, রুমে না। তোমার এই অত্যাচারে আমি ঘুমাতে পারছি না। ও অবাক হয়ে তাকালো, বলল, কিন্তু তুমি এখন কেন ঘুমাইতে চাইছো? এখন বাজে 6টা বাজে। এটা তো ঘুমানোর সময় না। আমি জানি এখন 6:30 বাজে, এটা ঘুমানোর সময় না। তবে একটা ব্যাপার কি জানো, আমি 6:30টার সময় ঘুমাই। আমি এরকমই। কিন্তু আমি তো ছাদে লাফালাফি করতে পারবো না, 3 তলা থেকে কমপ্লেন দেবে। আমাদের রুমের ঠিক নিচে স্টোর রুম, ওখানে কেউ থাকে না, তাই এখানেই লাফালাফি করলে সুবিধা। ভালো কথা, তুমি ছাদে যেতে চাও না, মাঠে যাও, ওখানে কি করো? সেটা তো সম্ভব না। আমার রেডিও ব্যাটারি চলে না, ইলেকট্রিসিটিতে লাইন লাগে। রেডিও না শুনলে আমি কি করে ব্যায়াম করব? আচ্ছা ঠিক আছে, রেডিও ছাড়া তো তুমি ব্যায়াম করতে পারবে না, সত্যি তো? পৃথিবীতে কেউ কখনো রেডিও না বাজিয়ে ব্যায়াম করে? সুতরাং সে চেষ্টা লাভ নেই। আসো আমরা দুজন একটা চুক্তি করি, দ্বিপক্ষীয় চুক্তি। চুক্তির শর্ত অনুযায়ী তুমি রুমের মধ্যে যত খুশি ব্যায়াম করতে পারবা, রেডিও চালাতে পারবা, কিন্তু লাফালাফি করা যাবে না। তোমার ওই লাফালাফি যদি করো আমি তোমাকে খুন করব। সেটি কী করে সম্ভব? 10 বছর ধরে আমি এরকম করে ব্যায়াম করে আসছি। এটা এখন আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। কেমন করে আমি বাদ দিব এটা? এই প্রশ্নের উত্তরে কী বলা যেতে পারে? কিছুক্ষণ ভাবলাম, ভেবে কিছু বের করতে পারলাম না। একটা বুদ্ধি অবশ্য মাথায় এলো। সেটা হলো, ওর রুম থেকে বেরিয়ে গেলে ওর রেডিওটা তুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিব। যেহেতু ও রেডিও না শুনে ব্যায়াম করতে পারে না, সেহেতু ওর ব্যায়াম বন্ধ হয়ে যাবে। আমি যখন এই বিষয়গুলো নিয়ে ভাবছিলাম তখন ও মিষ্টি হেসে বলল, ওয়াতানাবে, তুমি বরং একটা কাজ করতে পারো। তুমি প্রতিদিন সকালে আমার সঙ্গে উঠে পড়ো, তারপর আমরা একসঙ্গে ব্যায়াম করব। দারুণ হবে না? একটা দীর্ঘশ্বাস ফেললাম। নাওকোর সঙ্গে এর কিছুদিন পরে আমার দেখা হলো, ঠিক 1 বছর পরে। আবার আমি ওর নাওকো মুখোমুখি। এমন না যে আমরা কোনো প্ল্যান করে দেখা করেছি, লোকাল ট্রেনে দেখা। টোকিওর মতো অপরিচিত শহরে নাওকোর দেখা পেয়ে যাব এমনটা ভাবিনি কখনো। আমি একটা বাইরে দোকানে যাচ্ছিলাম আর ও যাচ্ছিল মুভি দেখতে। কোনোটাই খুব কিছু একটা জরুরি কাজ ছিল না। ওগুলো না করলে দুনিয়ার কিছু আসবে যাবে না। ওর হঠাৎ মনে হলো ট্রেন থেকে নেমে পড়বে। আমরা দুজনেই নামলাম। কোনো কথা আমাদের মধ্যে জমেছিল না। বাধ্য হয়ে আমাকে কথা আমদানি করতে হলো। ওকে স্টর্ম ট্রুপার, তার ব্যায়াম, রেডিও সব কাহিনী বললাম। ও খুব হাসলো। যদিও ওর হাসি খুব অল্পক্ষণেই শেষ হয়ে গেল, তবুও ওর
মুখে হাসি ফোটাতে পেরে আমার খুব ভালো লাগলো। মনে হলো 1000 বছর পর ওকে হাসতে দেখলাম। আমরা স্টেশনের পাশ দিয়ে হাঁটছিলাম। মে মাসের মাঝামাঝি কোনো দিন হবে সেটা, রোববারের এক বিকেলে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি পড়ছিল, দুপুরের পর পুরোপুরি বন্ধ হয়ে গেল। দক্ষিণ দিক থেকে বাতাস এসে মেঘগুলোকে যেন চর মেরে দূরে সরিয়ে দিল। চেরি গাছের সবুজ পাতাগুলোর উপর রোদ পড়ে চকচক করছিল। আমরা হাঁটছিলাম। রাস্তায় অল্প কিছু লোক, তারা তাদের সোয়েটার কিংবা জ্যাকেট খুলে কাঁধে ঝুলিয়ে রেখেছে, অথবা হাতে করে হাঁটছে। রোববারের বিকাল, সবার চেহারা বেশ হাসি খুশি। মিনিট 15 হাঁটলাম। এটুকু হাঁটতে ঘেমে নিয়ে একেবারে। মোটা সুতি কাপড়টা খুলে ফেললাম। ভেতরে শুধু টি শার্ট ছিল। নায়কর ছাই রঙা সোয়েট শার্টটুকু কোণে পর্যন্ত গুটিয়ে নিল। শার্টটা বেশ সুন্দর, অনেকবার ধোয়ার ফলে সেটার রং কিছুটা জ্বলে গিয়েছে। ও নিশ্চয়ই এই শার্টটা এর আগে অনেকবার পরেছে। আমার মনে হচ্ছিল এই শার্টে ওকে আগে বেশ কয়েকবার দেখেছি। স্মৃতি বলতে যা বোঝায় তেমন কিছু না, এটি ছিল শুধু একটা অনুভূতি। ও বলল, হোস্টেলে থাকতে তোমার কেমন লাগছে? এতগুলো মানুষের সঙ্গে একসঙ্গে থাকা অনেক মজা না? বললাম, ঠিক বলতে পারবো না, মাত্র তো 1 মাস হলো। খুব একটা ভালো না, আবার খুব খারাপও না, জাস্ট চালিয়ে নিচ্ছি। মনে হচ্ছে ভবিষ্যতেও চালিয়ে নিতে পারবো। নাওকো একটু পানি খেলো, তারপর মুখের পানির ছিটা দিয়ে রুমাল দিয়ে মুছল। জুতার ফিতা বাঁধতে বাঁধতে বলল, তোমার কি মনে হয় ওয়াতানাবে, আমি থাকলে পারতাম? কোথায়, হোস্টেলে? হ্যাঁ। পারবে না কেন? খুব একটা কঠিন না। পুরাটাই তোমার নিজের উপর। তুমি চাইলে অনেক কিছুই বিরক্ত হতে পারো, আবার অনেক কিছু নিজেকে মানিয়ে নিতে পারো। হোস্টেলের নিয়ম, ছেলেপেলেদের দুষ্টামি, এগুলোর মধ্যে বিরক্তিকর ব্যাপার আছে যেমন আছে, কিন্তু মজাও আছে। হোস্টেলে অনেকে আছে নিজেদের অনেক শেয়ানা মনে করে। আবার তুমি হয়তো আমার মতো এমন কোনো ইনোসেন্ট রুমমেট পাবে যে ভোর 6:30টায় উঠে ব্যায়াম শুরু করবে, রেডিও বাজাবে, তোমার ঘুমের 12টা বেজে যাবে। কম বেশি সুবিধা অসুবিধা সব জায়গাতেই থাকবে, এগুলো একটু মানিয়ে নিতে হবে। মনে হলো ও কিছু একটা ভাবছে, গভীরভাবে ভাবছে। আমার দিকে এমনভাবে তাকালো যেন মনে হলো আমার মধ্যে কিছু একটা খুঁজছে। ওর চোখে দৃষ্টি ছিল গভীর, খুব গভীর। আগে কখনো এভাবে তাকায়নি। অবশ্য এর আগে তাকানোর সুযোগও হয়নি, এবারই প্রথম। আমরা দুজনে একসঙ্গে হাঁটতে বের হয়েছিলাম। ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কোনোভাবে তোমার অ্যাপার্টমেন্ট ছেড়ে ডর্মে ওঠার কথা ভাবছো নাকি? ঠিক তা না। তাহলে? ওকে দেখে মনে হলো সে সঠিক শব্দটা খুঁজে বেড়ার চেষ্টা করছে। খুঁজে না পেয়ে থেমে থেমে বলল, ভাবছিলাম ওখানকার জীবনটা ঠিক কেমন হতে পারে, এতগুলা মানুষ, তাদের সঙ্গে মিলেমিশে থাকা। আর জানি না, বাদ দাও। কথাবার্তা সেখানেই শেষ। এরপরও হাঁটতে শুরু করলো আবার, পূব দিকে বরাবর। আমি ওর পিছন পেছন গেলাম। আগেই বলেছি, আমাদের প্রায় 1 বছর পর দেখা হয়েছিল সেদিন। ওর ওজন যেন একটু কমেছে, মনে হচ্ছিল ও অন্য কোনো মানুষ। টাপুস টুপুস ফোলা গালগুলো ভেঙে গেছে, অথচ মনে হচ্ছিল এটাই স্বাভাবিক। ওর এরকম শুকনোই থাকার কথা। ওজন কমায় ও যেন আগের চেয়ে বেশি সুন্দর হয়ে গেছে। নাওকো বেশ জোরে জোরে হাঁটছে। ওকে দেখে মনে হচ্ছিল কোনো জরুরি কাজ করতে যাচ্ছে। আসলে ওর করার কিছুই ছিল না। আমি একটু দূরত্ব রেখে পিছে পিছে হাঁটতে লাগলাম। দুটো মানুষ একসঙ্গে ট্রেন থেকে নেমেছে, তাদের একই সঙ্গে হাঁটার কথা, কিন্তু আমাদের মধ্যে একটা গজের দূরত্ব হইল। পেছন থেকে ওর চুলগুলো দেখে যাচ্ছিল, একটা বাদামি ক্লিপ লাগানো। মাঝে মাঝে মাথা ঘুরিয়ে সে উদ্দেশ্যহীন কিছু কথা বলছিল, সেগুলো বলার জন্যই বলা, এমন না যে সে আমার উত্তর আশা করছিল। নাওকোর হাঁটা দেখে মনে হলো এটা কোনো সাধারণ হাঁটাহাঁটি নয়। সে কখনো ডানে গেল, কখনো বাঁয়ে, কখনো রাস্তা পারল, আবার একসময় পাহাড় বেয়ে উঠতে লাগলো। আমরা যখন কমাগোমেতে পৌঁছালাম ততক্ষণে সূর্য প্রায় ডুবে গেছে, সন্ধ্যা নেমেছে, বসন্তের এক নরম সন্ধ্যা। হঠাৎই নাওকো বলল, আমরা ঠিক কোথায় আছি এখন? বললাম, কমাগমে। তুমি বোধহয় খেয়াল করনি, কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি। সেটা বুঝলাম, কিন্তু এখানে আমরা কেন এলাম? সেটা আমারও প্রশ্ন। মানে কি? মানে তুমি আমার সামনে হাঁটছিলে, আমি তোমার পিছে, তারপরে একটা সময় হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। নাওকো হাসল। স্টেশনের একটা দোকানে গিয়ে আমরা বসলাম। ক্লান্ত লাগছিল, প্রচণ্ড পিপাসাও পেয়েছে। ঠকঠক করে 1 মগ বিয়ার খেয়ে ফেললাম। অবাক করা ব্যাপার, আমরা কেউ কোনো কথা বলছিলাম না। খাবারের অর্ডার দেওয়া থেকে শুরু করে খাওয়া শেষ পর্যন্ত আমরা সবাই চুপ ছিলাম। নুডলস শেষ করে ওকে বললাম, তোমাকে বেশ ভালো দেখাচ্ছে। অনেকে বলে শুকিয়ে গেছি।
না, ঠিক আছে, একদম ঠিক আছে। তোমাকে বরং একটু চিকন চাকন দেখতেই ভালো লাগছে। হুট করে কেমন দেখা হয়ে গেল, তাই না? হুট করে প্রায় 1 বছর পর আমাদের দেখা হলো। ও, আসলে সব কিছুই ঠিক মাথায় রাখতে পারি না। তুমি হাঁটার কথা বলছিলে না? আসলে হাঁটতে শুরু করলে আমার কিছু খেয়াল থাকে না, হাঁটতেই থাকি। আমি যখন জুনিয়র হাই স্কুলে পড়তাম তখন দৌড়ঝাঁপে ভালো ছিলাম। লং ডিস্টেন্স দৌড় প্রতিযোগিতায় অংশ নিতাম। 10 থেকে 15 কিলোমিটার দৌড়ানো আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। প্রতি রোববার বাবা নিয়ে যেতেন পাহাড়ে, হাইকিং করতাম। তুমি তো আমাদের বাড়িতে এসেছো তখন, দেখেছো তো, বাসার পাশেই পাহাড়। এই কারণে আমি বেশ হাঁটতে পারি, আর হাঁটতে আমার ভালো লাগে। বললাম, তোমাকে দেখে কিন্তু একদম বোঝা যায় না। জানি, সবাই মনে করে আমি বেশ নরম তুলতুলে টাইপের একটা মেয়ে, কিন্তু জানো তো, বইয়ের মোড়ক দেখে তার ভেতরটা কখনোই ঠিকমতো বোঝা যায় না। কথাটা বলে সে হাসলো। আমার ক্ষেত্রেও ঠিক একই কথা খাটে। আমাকে দেখে বেশ শক্ত সমর্থ মনে হয়, কিন্তু আসলে আমি একটু হাঁটলেই ক্লান্ত হয়ে যাই। ও, আমি সরি ওয়াতানাবে, তোমাকে আমি পুরোটা বিকেল হাঁটালাম। মনে মনে নিশ্চয়ই অনেক গালাগালি করেছো। না, আমি বরং একটু খুশি হয়েছি। হাঁটার ওসিলায় আমাদের তো একটু কথা বলার সুযোগ হলো। এর আগে তো আমরা দুজন, মানে শুধু আমরা দুজন একসঙ্গে কখনো সময় কাটাই নাই। সব সময় তৃতীয়জন ছিল। টেবিলের উপর অ্যাশট্রেটা নিয়ে খেলছিল ও। বলল, তুমি কি কিছু মনে করবে যদি আমি মাঝে মাঝে তোমাকে এরকম হাঁটার জন্য ডাকি? আই মিন, তোমার যদি কোনো সমস্যা না থাকে। আসলে তোমার সঙ্গে আজ হাঁটার পর খুব ভাল লাগছে, কিন্তু আমি জানি তোমাকে এরকম করে অনুরোধ করার কোনো অধিকার আমার নেই। অধিকার? ঠিক বুঝে উঠতে পারলাম না, বললাম আমি। আমার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। বলল, হুট করে আমার মুখ দিয়ে কেন যে শব্দটা বেরিয়ে এলো আমি ঠিক বুঝলাম না। তবে এটা বুঝলাম, আমার কথাটা একটু বেশি সেকেলে হয়ে গেছে। এর বদলে অন্য কোনো শব্দ ব্যবহার করা যেত। শার্টের হাতাটা একটু একটু করে কুনুই পর্যন্ত গোটালো ও। রেস্টুরেন্টের আলোয় ওর ফর্সা হাতটা সোনালি দেখাচ্ছিল। বলল, আমি আসলে ঠিকমতো বোঝাতে পারিনি বোধহয়। আসলে আমি নিজেই হয়তো ঠিকমতো জানি না কী বোঝাতে চেয়েছি। তবে এইটুকু জানি, তুমি যেভাবে করে ভাবছো আমি সেরকম কিছু বলিনি। দেয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে। নাওকে এমনভাবে ক্যালেন্ডারে চোখ রাখলো যেন ক্যালেন্ডার তার হয়ে সব কথা আমাকে বুঝিয়ে বলবে। বললাম, আরে ধুর, এটা কোনো ব্যাপার না, তুমি ঠিকই আছো, একদম ঠিকঠাক। আমি আসলে তোমাকে বোঝাতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আমি ঠিক বুঝতে পেরেছি তুমি কি বলতে চেয়েছো। নাওকে বলল, এটা আমার একটা সমস্যা, যা বলতে চাই তা কখনো ঠিকঠাক বলা হয়ে ওঠে না। অনেক দিন থেকে এই সমস্যাটা আমার। ধরো আমি একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু যে শব্দগুলো ব্যবহার করি তাতে সম্পূর্ণ বিপরীত একটা কথা দাঁড়িয়ে যায়। আবার ধরো এরপর সেই ভুল শব্দগুলো চেঞ্জ করে অন্য শব্দ খুঁজে বের করি, তাতে আরও খারাপ কিছু একটা হয়ে যায়। এরকম করতে করতে একটা সময় আসে যখন আমি ভুলেই যাই আসলে আমি কী বলা শুরু করতে চেয়েছিলাম। যে- যেন এই যে আমি, আমি ঠিক দুজন আমি হয়ে যায়। একটা আমির কাছে সঠিক শব্দটা আছে, আর একজন আমি সেই শব্দটা খুঁজছে। দ্বিতীয় আমি প্রথম আমিকে ধাওয়া করছি সঠিক শব্দটা নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবে নাগাল পাচ্ছি না। আমি বোধহয় এই কথাগুলো বলে তোমাকে আরও বিভ্রান্ত করে ফেললাম, তাই না? তুমি যে সমস্যাটার কথা বলছো সেটা আমাদের সবারই কম বেশি আছে। আমরা আসলে প্রত্যেকেই ঠিক শব্দটা খুঁজে ফিরি, কখনো পাই কখনো পাই না। যখন পাই না তখন বিরক্ত হই। তোমার ক্ষেত্রে না পাওয়ার ভাগটা হয়তো একটু বেশি। নৌকো বোধহয় আমার কথা শুনে একটু বিরক্ত হলো। সে মনে করলো আমি তার কথাটা হালকাভাবে নিয়েছি, কিন্তু সে বিষয়ে আর কিছু বলল না। প্রসঙ্গ পাল্টে ফেললাম। বললাম, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে জানো। শোনো মেয়ে, প্রতি রোববার আমি ফ্রি থাকি। দিনের যে কোনো সময় চাইলেই আমাকে পাওয়া যাবে। এরকম হাঁটাহাঁটির জন্য আমাকে ডাকতে পারো, কিন্তু কথা দিতে হবে, যতটা হাঁটবে তার থেকে দ্বিগুণ পরিমাণ গল্প করতে হবে, ওকে? নৌকো হাসলো। আমার কাছে একটা স্টেশন থেকে ট্রেনে চাপলাম। ও চুয়ো লাইন ধরে ওর বাসার দিকে চলে গেল। শহরের পশ্চিম দিকে একটা ছোট শহরতলি আছে, সেখানে ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট নিয়ে সে একা থাকে। যাওয়ার আগেও বলল, আচ্ছা, এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, এই কথা বলার মধ্যে তুমি কি কোনো পরিবর্তন টের পাচ্ছ? তাকে বললাম, একটু যেন পাচ্ছি, আমি ঠিক শিওর না। সত্যি কথা বলতে কি, আগে যখন তোমার সঙ্গে দেখা হতো তখন তোমাকে খুব একটা কথা বলতে দেখিনি, মোটামুটি চুপচাপ ছিলে। হ্যাঁ, এটা ঠিক বলেছ। যাই হোক, আমি তাহলে তোমাকে মাঝে মধ্যে রোববার বিরক্ত করব, কেমন? তোমার ফোনের অপেক্ষা করব। নাওকের সঙ্গে প্রথম দেখা হয় হাই স্কুলে থাকতে। আমরা একই ক্লাসে পড়তাম, দ্বিতীয় বর্ষে, কিন্তু ও পড়তো অন্য স্কুলে।
একটা খ্রিস্টান মিশনারি স্কুল। ওখানে শুধু মেয়েরা পড়তে পারতো। যাদের অনেক পয়সা তারাই শুধু তাদের মেয়েদের ওরকম নামি দামি একটি স্কুলে পাঠাতো। আমার সবচেয়ে ভালো এবং একমাত্র বন্ধু ছিল কিজুকি। নাওকো ছিল কিজুকির গার্লফ্রেন্ড। ছোটবেলা থেকেই ওদের দুজনের মধ্যে সম্পর্ক, বাড়িও পাশাপাশি। কিছু কিছু ছেলে মেয়ে থাকে যাদের দেখে মনে হয় তাদের একজনের জন্মই হয়েছে বুঝি অন্যজনের জন্য। ওরা দুজনেই ছিল ঠিক তেমন। যাদের মধ্যে ছোটবেলা থেকে প্রেম থাকে তাদের সম্পর্কটা একটু অন্য রকমের হয়। ওরা দুনিয়ার বাদ বাকি প্রেমিক প্রেমিকাদের মতো একা একা ঘুরতে পছন্দ করে না। লুকোছাপা ওদের মধ্যে ছিল না। সবসময় একজন আরেকজনের বাসায় যাচ্ছে, একসঙ্গে মিশছে, ঘুরছে ফিরছে। কয়েকবার ওদের সঙ্গে আমি ডাবল ডেটে গিয়েছিলাম। নাওকো তার কোন এক বান্ধবীকে নিয়ে আসতো আমার জন্য। আর তখন আমরা চারজন একসঙ্গে ঘুরতে বের হতাম। কখনো চিড়িয়াখানা যেতাম, কখনো পুল খেলতাম, কখনো সিনেমা দেখতাম। একটা সমস্যা ছিল, নাওকো খুঁজে খুঁজে এমন সব মেয়েকে আমার জন্য নিয়ে আসতো যারা আমার জন্য মাপে একটু বড় হয়ে যেত। মানে তারা সবাই হয়তো একটু বেশি সুন্দরী ছিল অথবা আমার ক্লাসের। আমি খুব একটা মানিয়ে নিতে পারতাম না। ওদের মাথায় কী ঘটছে সেটা আমি কিছুতেই ধরতে পারতাম না। হয়তো ওরাও আমার কথা কিছু বুঝতো না। এর থেকে স্কুলের একটা লোয়ার ক্লাস বা কাঠখোট্টা ধরনের মেয়েদের সঙ্গে মিশতে আমার বেশি ভালো লাগতো। এক প্রকার বাধ্য হয়ে নাওকো আমার জন্য বান্ধবী খোঁজা বন্ধ করলো। তখন শুধু আমরা তিনজন একসঙ্গে বেড়াতে যেতাম, কিজুকি, নাওকো আর আমি। এটা একটু অস্বাভাবিক শোনায়, কিন্তু এটাই তখন আমাদের কাছে স্বাভাবিক লেগেছিল। বরং চতুর্থ কোনো মেয়ে থাকলেই ঝামেলা মনে হতো। আমাদের অবস্থা ছিল অনেকটা টেলিভিশনের টক শোয়ের মতো। কিজুকি ছিল উপস্থাপক, নাওকো তার অ্যাসিস্ট্যান্ট, আর আমি একজন আদর্শ অতিথি বক্তা। আমাদের যে কোনো আসরে কিজুকি ছিল মধ্যমণি। খুব সুন্দরভাবে আড্ডাটা জমিয়ে রাখত। একদম সাধারণ কোনো কথা থেকে হাস্যকর দিকগুলি খুঁজে বের করত। আমরা না হেসে পারতাম না। যদিও নাওকো তার গার্লফ্রেন্ড ছিল, তারপরও সে আড্ডায় আমার দিকে সমান মনোযোগ দিত। খুব সহজ মনে হচ্ছে না? আসলে ব্যাপারটা ঠিক ততটা সহজ ছিল না। কিজুকি প্রতিটা সেকেন্ড সব দিকে খেয়াল রাখত, সব কিছু খুব নিখুঁতভাবে সামাল দিত। এগুলো শুনে মনে হবে কিজুকি খুব সোশ্যাল একজন মানুষ ছিল। আসলে তার মধ্যে সামাজিকতার ছিটেফোঁটাও ছিল না। আমি ছিলাম তার স্কুলের একমাত্র বন্ধু। এটা আমি আজও বুঝতে পারি না ওর কেন অন্য এরকম কোনো বন্ধু হয়নি। ওর মতো এমন স্মার্ট এবং সুন্দর কথা বলতে পারে এমন একটা ছেলে শুধু আমাকে কেন বন্ধু হিসেবে বেছে নিয়েছিল। ওর বাবা ছিলেন শহরের একজন নামকরা ডেন্টিস্ট। টাকা পয়সার কোনো অভাব ওদের ছিল না। আমি ছিলাম ওদের দুজনের তুলনায় খুব সাধারণ, গান শুনি আর বই পড়ি। এই আমার জীবন। কিজুকির মনোযোগ পাওয়ার মতো তেমন কিছুই আমার ছিল না। তারপরেও আমরা তিনজন ভালো বন্ধু ছিলাম, অনেক ভালো। স্কুলে ওর সঙ্গে যেদিন প্রথম পরিচয় হয় তার কিছুক্ষণ পরেও আমাকে বলল, চলো আগামী রোববার আমরা ডবল ডেট করি। আমার গার্লফ্রেন্ড মেয়েদের স্কুলে পড়ে, তোমার জন্য একটা খুব মিষ্টি দেখে মেয়ে নিয়ে আসবে, একদম রসগোল্লার মতো, টপ করে গিলে ফেলতে পারবে। এরপর তোমরা তিনজন একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, কিন্তু আমি আর নাওকো শুধু দুজনে একসঙ্গে কখনো সময় কাটাইনি। হ্যাঁ, এরকম হয়েছে, কখনো কোনো কারণে কিজুকি রুম থেকে বাইরে গেছে, তখন আমি আর নাওকো দুজন একা হয়ে গেছি। বেশ একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে যেতাম। আসলে শুধু আমরা দুজন মিলে কী কথা বলা যেতে পারে সেটাই খোঁজার চেষ্টা করতাম, কিন্তু কখনোই খুঁজে পেতাম না। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম, কখন কিজুকি ফিরে আসবে আর আবার কথা বলা শুরু হবে। নাওকো কখনোই খুব বেশি কথা বলতো না, আর আমি বলার থেকে শুনতাম বেশি। এমন না যে আমরা দুজনকে অপছন্দ করতাম, শুধু আমাদের বলার মতো কিছুই ছিল না। কিজুকির মৃত্যুর পর নাওকোর সঙ্গে আমার শুধু একবার দেখা হয়েছিল। একটি কফি শপে বসেছিলাম আমরা দুজন। কেন বসেছিলাম তার মনে নেই, ছোটোখাটো কিছু ব্যাপার ছিল বোধহয়, কিন্তু সেই প্রয়োজনীয় কথাগুলো খুব দ্রুত ফুরিয়ে গেল। আমি চেষ্টা করছিলাম কথা চালিয়ে যেতে, কিন্তু পারছিলাম না। আর নাওকো যখন কিছু একটা বলছিল তখন ওর গলার স্বরটা একদম অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল আমার উপর খুব রেগে আছে, যদিও আমি ঠিক বুঝতে পারিনি আমার উপর কেন রেগে থাকবে। এরপর প্রায় 1 বছর ওর সঙ্গে আমার দেখা হয়নি। আজ হুট করে দেখা হয়ে গেল। নাওকো আমার উপর সেদিন কেন রাগ করেছিল এটা নিয়ে পরে আমি ভেবেছি। কিজুকিকে যে ব্যক্তি সর্বশেষে জীবিত দেখেছে সে হলাম আমি, নাওকো নয়। এটা নিয়ে ওর মনের মধ্যে এক ধরনের অভিমান থাকতে পারে। আমার এখন মনে আছে, যে মাসের একটা দুপুর, লাঞ্চের পর আমি আর কিজুকি ক্লাস ফাঁকি দিলাম। পাহাড়ের নিচের দিকে একটা বিলিয়ার্ড পার্লার ছিল, ওখানে গিয়ে হাজির হলাম। 4 গেম খেললাম আমরা। প্রথম গেমটা ছিল খুব সহজ, আমি জিতে গেলাম। কিজুকি গম্ভীর হয়ে গেল।
ওকে দেখে মনে হলো বেশ সিরিয়াস। বাকি 3টা গেমে আমাকে কোনো সুযোগই দিল না। আমাদের মধ্যে একটা নিয়ম ছিল, যে হারবে সে বিলিয়ার্ড পার্লারে পুরো খরচ দেবে। আমাকেই খরচ দিতে হলো। খেলা শেষ করার পর আমরা দুজন একসঙ্গে বসলাম। একটা সিগারেট ধরিয়ে বললাম, আজ একটু বেশ সিরিয়াস মনে হচ্ছে। কিজুকি উত্তরে বলেছিল, ঠিক সেরকম না, আজ আমি হারতে চাইনি, এটুকুই। সে রাতেও আত্মহত্যা করলো ওদের বাড়ির গ্যারেজে। একটা লাল রঙের N360 গাড়ি ছিল ওদের। গাড়িটি এক্সজস্ট পাইপের সঙ্গে একটি অতিরিক্ত রাবারের পাইপ জুড়ে দিল। তারপর জানালা দিয়ে গাড়ির ভিতর ঢুকিয়ে দিল। গাড়িতে উঠে স্টার্ট দিল। এভাবে দমবন্ধ হয়ে মরে যেতে ঠিক কতক্ষণ সময় লেগেছিল আমি জানি না। কিজুকি আত্মহত্যার আগে কোনো সুইসাইড নোট রেখে যায়নি। অনেক ভেবে ওর আত্মহত্যার কোনো কারণ কেউ বের করতে পারেনি। পুলিশ আমাকে বেশ জিজ্ঞাসাবাদ করলো। আমি সব সত্য কথা বলেছিলাম। স্কুল পালিয়ে বিলিয়ার্ড খেলতে যাওয়ার কথা, তারপর সিগারেট খেতে খেতে গল্প করার কথা। তবে এটাও বলেছিলাম কিজুকি আত্মহত্যা করতে পারে এরকম কোনো আভাস আমি পাইনি। পত্রিকায় ছোট করে একটা খবর বের হলো। তারপর পুরো বিষয়টা চাপা পড়ে গেল। ওর বাবা মা N360 গাড়িটা বিক্রি করে দিলেন। অনেক দিন পর্যন্ত কিজুকি স্কুলে যে ডেস্কে বসতো সেখানে সাদা ফুল রাখা হতো। এরপর 10 মাস কেটে গেল। এর মধ্যে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে। আমি কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। আমাদের স্কুলের একটা মেয়ের সঙ্গে নিয়মিত ডেট করতে শুরু করলাম, কিন্তু সেটাও 6 মাসের বেশি টেকেনি। সত্যি কথা বলতে কি, কোনো কিছুতেই আমি কোনো আগ্রহ খুঁজে পাইতাম না। টোকিওতে এমন একটা প্রাইভেট ইউনিভার্সিটি আবেদন করলাম যেখানে ভর্তি হওয়া খুব একটা কঠিন নয়। ভর্তি পরীক্ষায় খুব সহজেই পাশ করে গেলাম। আমার গার্লফ্রেন্ড আমাকে টোকিও যেতে নিষেধ করেছিল। কাঁদতে কাঁদতে বলেছিল, তুমি জানো টোকিও এখান থেকে কত দূর? প্রায় 500 মাইল। আমি কিছু বলতে পারিনি। ও বলেছিল, যা পাওয়ার সব পেয়ে গেছো না, আমাকে তুমি ইউজ করেছো। বিছানায় টেনে নিয়ে যাওয়াটাই তোমার উদ্দেশ্য ছিল। এখন আর আমার কথা একটু ভাবতে ইচ্ছা করে না। কিন্তু তখন আমাকে যে করেই হোক পালাতে হতো। কোনো একটা জায়গায় গিয়ে নতুন একটা জীবন শুরু করতে হবে, যেখানে কিজুকি নেই, আমার পরিচিত কেউ নেই। অবশেষে একদিন আমি টোকিওর বুলেট ট্রেনে উঠে বসলাম। মেয়েটার জন্য খারাপ লাগছিল, কিন্তু এছাড়া আমার কোনো উপায় আমার ছিল না। টোকিওতে ডরমিটরিতে এসে ওঠার পর একটা জিনিস শুধু আমার মাথায় ছিল, জীবনটাকে সিরিয়াসলি নেওয়া যাবে না, খুব হালকাভাবে নিতে হবে। যেটুকু মজা সেটুকুই নিতে হবে, বাকিটুকু থেকে এক ধরনের দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। পাহাড়ের নিচে বিলিয়ার্ড পার্লার, লাল রঙের N360 গাড়ি, কিজুকির ডেস্কে রাখা ফুল, শ্মশানের সাদা ধোঁয়া, পুলিশ অফিসারের চোখ রাঙানি যত দ্রুত সম্ভব মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর মনে রাখাটা আমার জন্য আশ্চর্য রকমের সহজ হয়ে গেল। মাথাটাকে যতই হালকা করতে চাইলাম, স্মৃতির মেঘ ততই গাঢ় হতে লাগলো। কিছুদিন আগে পর্যন্ত আমার মনের মধ্যে একটা ভুল ধারণা ছিল। আমি ভাবতাম মৃত্যু বোধহয় অন্য কিছু একটা ব্যাপার, একটা কালো থাবা হুট করে এসে আমাদের গ্রাস করে ফেলে। পরে বুঝেছি জীবন আসলে মৃত্যুর থেকে আলাদা কিছু নয়। মৃত্যু আমার মধ্যেই আছে, জীবন যেমন আছে। এই সত্যটা কখনো বদলে যাবে না। আসলে মৃত্যু ব্যাপারটা লুকিয়েছিল সব কিছুর মধ্যে। বিলিয়ার্ড বলে, পুলিশ স্টেশনের পেপার ওয়েটে, ধোয়া ওঠা শ্মশানে, দুনিয়ার সব সাদা ফুলে। আমরা প্রতিদিনই এর মধ্যে বেঁচে থাকি, এর মধ্যেই শ্বাস নিই। শ্বাস নেওয়ার সময় ফুসফুসে ধুলো যেভাবে ঢোকে, সেভাবে মৃত্যু ঢুকে যায় আমাদের অগোচরে। কিজুকি যে রাতে আত্মহত্যা করলো, তখন থেকে আমি জীবন এবং মৃত্যুকে 8-10টা মানুষের মতো স্বাভাবিকভাবে নেওয়ার শক্তিটা হারিয়ে ফেললাম। মে মাসের সেই রাতটা মনে পড়তে, মৃত্যু যখন 17 বছরের কিজুকিকে পৃথিবী থেকে তুলে নিয়ে গেছ। মনে হয় সেদিন থেকে আমিও আর আমি নেই। পরের বছর বসন্তে আমি 18তে পড়লাম। বুকের মধ্যে ছিল একটা দম বন্ধকর অবস্থা। তারপরেও আমি চেষ্টা করে গেলাম যে কোনো কিছুতে সিরিয়াস না হই। এটা আসলে এক ধরনের পাশ কাটানো, বাস্তবকে উপেক্ষা করে চলা। কিন্তু মৃত্যু হলো আসল সত্য, একদম বাস্তব। এই যে জীবন, সেটা মৃত্যুর চারপাশে ক্রমাগত ঘুরপাক খায়। আপনারা শুনছিলেন নরওয়েজিয়ান উডের দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বটা আমি পাঠ করছিলাম প্রথম পর্বের সমসাময়িক সময়েই। তো ওই সময় আপনারা যদি পার্ট 1টা দেখে থাকেন অবশ্যই জানবেন যে আমার গলায় ঘা ছিল। সো এই কারণে পড়তে একটু সমস্যা হয়েছিল। আশা করি আপনারা এটাকে কনসিডার করবেন, এবং এরপর থেকে আমি অবশ্যই রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করব, এবং এই পাঠের এইসব ত্রুটি এগুলা থাকবে না আশা করা যায়। এবং অবশ্যই কিন্তু আপনারা এই পর্বটা শুনে আপনাদের যেসব মতামত আছে সেগুলা কমেন্ট বক্সে জানাতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।